টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর নিয়ে। এই সফরে বাংলাদেশ আসলে কি পেয়েছে, এই বিষয়ে একটু বিশ্লেষণ আমরা জানবো। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আলতাফ পারভেজ, দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক গবেষক ও কলামিস্ট। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রথমে জানতে চাই যে বাংলাদেশে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সফর করছে, এই সফরে বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা কোথায়? প্রথমত সফরটা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের মন্ত্রিসভার যে খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য এসেছেন, শুধু তাই নয়, উনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিবারের নিকট আত্মীয় বটে। এবং এই বছর উনি সহ প্রায় 3 জন পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশে আসলেন, ওদের পররাষ্ট্র সচিবও আসলো। ফলে পাকিস্তানের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটাই আমরা দেখলাম। এখন এই সফরকে 3 ভাবে দেখা যায়, যে এ থেকে বাংলাদেশ রাজনৈতিক ভাবে কিভাবে লাভবান হবে, অর্থনৈতিক ভাবে কিভাবে লাভবান হতে পারে, এবং ভূ রাজনৈতিক ভাবে কোনোভাবে লাভবান হতে পারে কিনা। আমি প্রথমে অর্থনৈতিক দিকটা বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতির জন্য কিন্তু পাকিস্তান খুব একটা গুরুত্বপূর্ণ দেশ নয়। বাংলাদেশ যা রপ্তানি করে বিশ্বের বিভিন্ন জায়গায়, তার অতি সামান্য, অতি নগণ্য একটা অংশ পাকিস্তানে যায়। সেটা $100 মিলিয়ন কম। এবং এই দুই দেশের রাজনীতি, দুই দেশের ট্রেড বেশি নয় আর কি। পাকিস্তানের পক্ষে ট্রেডটা প্রায় 600 মিলিয়ন, ওদের পক্ষে আমরা $100 মিলিয়ন সমপরিমাণ রপ্তানি করি। ঘাটতি রয়ে গেছে এবং ঘাটতি পূরণেরও সম্ভাবনা ওই অর্থে কম, কারণ পাকিস্তান এবং বাংলাদেশ প্রায় একই ধরনের পণ্য উৎপাদন করে, এবং পাকিস্তানের বাজারে বাংলাদেশে যাওয়ার মতো পাট, ওষুধ এগুলোর বাইরে আর তেমন কিছু নেই। আবার পাকিস্তানের বাংলাদেশের বাজার বড় করার সুযোগ আছে, এটা একটা ব্যাপার, কিন্তু সেটাও খুব বেশি না আর কি। এখানে পাকিস্তানের আবার প্রতিদ্বন্দ্বী আছে চীন। টেক্সটাইলের ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশে কিছু বাজার বাড়াতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য মধ্য এশিয়ার বাজারে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তান হেল্প করতে পারে। তো সেটা নিয়ে বাংলাদেশ আলাপ করেছে কিনা আমি জানি না। বাণিজ্যিক দিকটা বললাম, এবং বাংলাদেশ গত 1 বছরে পাকিস্তানের সাথে সম্পর্কটা বেশ উন্নতও করেছে। যেমন তারা 50,000 টন চাল এনেছে পাকিস্তান থেকে, যেটা অনেকে বলেছেন ভিয়েতনামের থেকে আনলে যে দাম হতো তার চেয়েও বেশি দামেও এনেছে। এবং পাকিস্তানের একটা বেসরকারি বিমান সংস্থাকে করাচি ঢাকা ফ্লাইটের অনুমতি দিয়েছে। বাংলাদেশের দিক থেকে পজিটিভ অ্যাটিটিউড আমি বলবো। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অর্থনীতির সম্ভাবনাটা যে খুব একটা বাড়বে সেটা কিন্তু বলা যায়। তারপরেও পাকিস্তানের নিউজ পেপার গুলো বলছে নিউ ফেজ, এটা একটা নতুন অধ্যায় শুরু হলো। অর্থনৈতিক কথাটা বললেন, আর যে রাজনৈতিক ভাবে এই দক্ষিণ এশিয়ায় পলিটিক্স আসলে বাংলাদেশে কোনো প্রাপ্তির জায়গা আছে কিনা? অনেকে বলছেন যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের ভিতরে একটা ত্রিদেশীয় জোট আকারে বা জোটের কাছাকাছি, এই 3টে দেশ কাছাকাছি আসলে বহু রাজনৈতিক ভাবে বাংলাদেশ লাভবান হতে পারে, এটা অনেকের অনুমান। কিন্তু এক্ষেত্রে কিছু এই অনুমানকে চ্যালেঞ্জ করার মতো কিছু ব্যাপারও ঘটছে। একটা হলো যে চীন ভারতের সাথে ড্রামাটিক্যালি সম্পর্ক ভালো করছে সম্প্রতি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারতও চীনের কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং চীনও সুযোগটা লুফে নিচ্ছে আর কি। ফলে ভারতকে চটিয়ে চীন এই অঞ্চলে নতুন কোনো কৌশল নেবে সেটা কিন্তু মনে হয় না। আর 2 নম্বর হলো যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থের দিক থেকে আর কি, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক স্বার্থের দিক থেকে পাকিস্তানের চেয়েও ভারতের সাথে সম্পর্কটা বিকশিত করা বেশি জরুরি। সেই দিক থেকে আমি বলবো যে ওই ত্রিদেশীয় জোট বাংলাদেশের ফিউচার নেতৃত্বের কাছে কতটা গুরুত্ব পাবে সেটা একটা প্রশ্ন কিন্তু আমার কাছে। এই রাজনৈতিক সম্পর্কটা পাকিস্তানের সাথে আগাবে যদি পুরনো সমস্যাগুলো মীমাংসা করা হয়। পুরনো সমস্যাগুলো জিইয়ে রেখে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক এই টেকসই ভাবে এগোনো কঠিন। দেখুন, ভারতের সাথে গত 15 বছর আমাদের তো বলা হতো যে সম্পর্ক অতি উচ্চতায়। সেই উচ্চতা থেকে নেমে গেল কেন? নেমে গেল কারণ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমতের জায়গা থেকে হয়নি। এটা আমাদের রাজনীতির একটা দল তাদের স্বার্থে সেই সম্পর্কটা করেছিল, এবং এই ধরনের জাতীয় ঐক্যমত না থাকলে, অর্থাৎ সম্পর্কের একটা টেকসই পাটাতন না থাকলে সেই সম্পর্কটা কিন্তু আবার হঠাৎ করে পড়ে যায়। এবং আমাদের বিদেশ নীতির একটা সমস্যা এটাই, আমাদের বিদেশ নীতিটা ঘড়ির, ওই পুরোনো দিনের দেয়াল ঘড়ির দোলকের মতো একবার বামে একবার ডানে ঘুরতে থাকে, মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় না।
অর্থাৎ আমরা আমাদের বিদেশ নীতি থেকে অনেক সময় আবেগ দিয়ে দেখি, নির্মোহভাবে দাঁড় করাই না। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা আমাদের গত 15 বছরের একটা ভুল ছিল। এখন আবার সেই সম্পর্কটা অতি শীতল হয়ে আছে। আমি বলবো পাকিস্তানের সাথেও আমাদের সম্পর্ক করা অতি জরুরি, কিন্তু সেটা যেন নির্মোহভাবে এগোয় এবং সেটা টেকসই পথে এগোয় আর কি। কিন্তু এখন যে অ্যাপ্রোচটা দেখছি আমি, সেটা আমার কাছে টেকসই মনে হচ্ছে না। ওই যে একটা বিষয় যদি জানতে চাই, মানে যে পুরনো কথা বলছিলেন, আসলে পুরনো কোন কোন জায়গায় অ্যাড্রেস করার জায়গা আপনার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাড্রেস করলে সম্পর্ক টেকসই হতে পারে ভবিষ্যতের জন্য? একটা হলো যে দায় দেনার প্রশ্ন। দেখুন, বাংলাদেশ এবং পাকিস্তান 24 বছর একসাথে ছিল। সেই সময়ে তাদের তো সম্পদ একই ছিল। 1971-এর আগ মুহূর্তে বিদেশি যে অর্থের, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল, ফিগারটা বলছি না, কিন্তু একটা বড় অঙ্কের ছিল। তো সেইটা ভাগাভাগির একটা প্রশ্ন আছে, সেটা তো ভাগাভাগি হয়নি। এটা বাংলাদেশের জনগণের হক। এটা বাংলাদেশের কোনো সরকার এটা ছেড়ে দিতে পারে না চাইলেও। কিন্তু গত 51 বছর দু দেশের সম্পর্কের বয়স, সেটা মীমাংসা হয়। তারপরে হলো যুদ্ধকালীন পাকিস্তানের সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে পাকিস্তানের তো ক্ষমা চাওয়ার ব্যাপার আছে, এবং শুধু ক্ষমার ব্যাপার না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভূমিকা, তাদের ক্ষতিপূরণের প্রশ্ন আছে। অনেক সরকার এটা জোর দিয়ে তুলে ধরেছে, অনেক সরকার এটা এড়িয়ে যেতে চেয়েছে, কিন্তু এইটা অমীমাংসিতই থেকেছে এবং এটা ভবিষ্যতেও আসবে আমি বলবো। এবং তৃতীয়ত হলো আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার প্রশ্ন। যদিও এটা একটু দুর্বল হয়ে গেছে এখন, কারণ বাংলাদেশ অনেক আটকে পড়া পাকিস্তানিদের নাগরিকত্ব দিয়েছে, ভোটার করেছে, কিন্তু তারপরেও এই বিষয়ে পাকিস্তান তো বিনিময়ে বাংলাদেশে কিছু দিতে হবে। শুধু বাংলাদেশই ছাড় দিয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে, এটা তো হয় না। এড়িয়ে যদি শুধু বাণিজ্যিক সম্পর্কের উপর আমরা জোর দেই, আমি বলবো সেই সম্পর্কটা টেকসই হবে না, এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রেও তখন একটা দোদুল্যমানতা থাকবে বাংলাদেশের। কারণ বাংলাদেশে তো বিভিন্ন সময় রাজনৈতিক পথ পরিবর্তন ঘটবে। জাতীয় ঐক্যমতের জায়গা না হলে সম্পর্কগুলো আবার উত্থান পতনময় হয়ে যায়। আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও কথা বলেছেন। উনি বলেছেন যে অতীত নিয়ে বিভিন্ন বিষয় আমরা এখন সেটেল করে ফেলছি 2 দফায়, নতুন করে ভাবতে হবে, ক্লিন হার্ট নিয়ে আগাইতে হবে। এই বিষয়গুলো তো বারবারই আসছে। আপনি কোনো সম্ভাবনা দেখছেন যে কখনো আসলে এই যে আপনি যে 3টে বিষয়ের কথা বলছেন, এগুলো সলিউশন করার কোনো মানে সম্ভাবনা আছে কিনা কখনো? দেখুন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেটা বললেন যে এটা সমাধান হয়ে গেছে, এবং উনি বললেন 74 সালে সমাধান হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি উনি বিস্তারিত বলেন 74 সালের ত্রিদেশীয় চুক্তির কথা উনি বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে দায় দেনার প্রসঙ্গই তো ছিল না। কোনো ধারা, ওটা 16 কি 17টা ধারা আছে, ফলে এটা মীমাংসা হওয়ার তো প্রশ্নই আসে না। সেই চুক্তিটা ছিল মূলত 195 জন পাকিস্তানি সৈন্য ভারত থেকে চলে যাওয়া প্রসঙ্গ, মূলত চুক্তিতে ছিল এটা। এবং সেই চুক্তিরও একটা ধারা আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপার ছিল, এবং সেখানে পাকিস্তানের স্পষ্ট অঙ্গীকার ছিল যে এদের পাকিস্তান নেবে। তৃতীয় প্রসঙ্গ হলো যে ওই চুক্তিতে ওই 195 জন পাকিস্তানিকে ক্ষমা করার ব্যাপার এসেছিল, এবং বাংলাদেশ ক্ষমা করেছে, ধরে নিতে পারে। কিন্তু এটা তো পাকিস্তানের পুরো যুদ্ধ অপরাধের ব্যাপারে ওই চুক্তিটা ছিল। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে পারভেজ মোশাররফরা 2002 সালের সফরে এটা ফাঁসিওয়া নেই। পারভেজ মোশাররফ যখন এসেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন যদি কিছু বাড়াবাড়ি হয়ে থাকে, এই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে ওনারা নিশ্চিত না বাড়াবাড়ি হয়েছে কিনা, এবং সেই জন্য শুধু দুঃখ প্রকাশ সীমিত থাকতে চাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের দিক থেকে এগুলো যথেষ্ট নয়। এখন প্রশ্ন হলো পাকিস্তানের সিভিল গভর্নমেন্ট এটা ক্ষমতা চাইতে পারে কিনা বা করতে সমর্থ কিনা। এক্ষেত্রে আমার মনে হয় তারা সমর্থ নয়, কারণ পাকিস্তানের যে রাজনৈতিক বাস্তবতা, আর্থসামাজিক বাস্তবতা, সেখানে সেনাবাহিনী একটা শক্তিশালী সংস্থা। সেনাবাহিনী সম্ভবত রাজনীতিবিদরা ক্ষমা চাইতে চাইলেও সম্মত হবে না আমার মনে হয়। ফলে আমার মনে হয় পাকিস্তানের দিক থেকে এটা সহসা ঘটবে না। ইমরান খান এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বা ইতিবাচক কিছু মনোভাব দেখিয়েছিলেন, কিন্তু উনি তো এখন কারাগারে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আসলে আমাদের যে আগের যে সমস্যাগুলো রয়ে গেছে, এগুলো আসলে সমাধানের পথও দেখছেন না আপনি? পুরনো সমস্যাগুলোর সমাধানের সম্ভাবনা কম, এবং সম্ভবত পাকিস্তান গভর্নমেন্ট পুরোপুরি এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সমস্যাগুলো এড়িয়েই একটা নতুন সম্পর্কের নতুন দিগন্তে পৌঁছতে চাচ্ছে। সেই জন্য নিউ ফেজ শব্দটা শুনছি পত্রিকার ভাষায়, কিন্তু সেটা হয়তো কিছুটা হবে, কিছুটা আমি বলবো।
বাংলাদেশের সাথে আজকে একটি চুক্তি এবং 4টে সমঝোতা স্মারক, একটি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো কি আসলে কোনো বড় কিছু, মানে দুই দেশের সম্পর্কে একটা চুক্তি হয়েছে, 4টা এমওইউ হয়েছে এবং একটা কর্মসূচি হয়েছে। এগুলো আপনি দেখেন, এগুলো কোনোটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রথম চুক্তিটা হয়েছে যে যাদের সরকারি পাসপোর্ট থাকবে তারা পাকিস্তানের ভিসা পাবে। এটা সাধারণ জনগণ পর্যায়ে এটা খুব একটা তাৎপর্য নেই আমি বলবো। এটা একটা মানে একটা শুভ ঘটনা থাকে অবশ্যই, কিন্তু এটা কোনো ব্যাপক কোনো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক তাৎপর্য নেই। তার আগে আমি বলবো, পাকিস্তান বলে কয়েক মাস আগে 300 স্কলারশিপ দিয়েছিল বাংলাদেশ, অফার করেছে বাংলাদেশকে বছরে। সেইটা বরং একটা শুভ ঘটনা ছিল, সেটা আজকে না, আমি আগের কথা বলছি। দ্বিতীয়ত যে 4টা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, এগুলো বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার যোগাযোগ বা সম্পর্ক বিষয়, সেখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। কর্মসূচি আকারে যে সাংস্কৃতিক বিনিময়, সেটা ফাইন, এটা হলে ভালোই হয়, কিন্তু এই যে 6টা জিনিস হয়েছে এগুলো বড় ধরনের কিন্তু কোনো তাৎপর্য বহন করে না। এক কথা বা দুই কথাই যদি একটু বলেন যে আসলে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে প্রাপ্তিটার জায়গা কত, আপনি আসলে যদি এটা মার্কিংও করতে পারেন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন আসলে? আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে পাকিস্তান এবং বাংলাদেশের 40 কোটি মানুষ, এটা একটা বড় বাজারও। দুই দেশ যদি পুরনো ইয়েগুলো সমাধান করে, এই বাজারে কিন্তু পরস্পর বেনিফিট হতে পারে, মানে পরস্পর লাভবান হতে পারে। এবং বাংলাদেশের জন্য পাকিস্তান জরুরি। আমি আগে বলেছি যে মধ্য এশিয়ার বাজারে যেতে হলে বাংলাদেশে পাকিস্তানকে প্রয়োজন। আর তৃতীয় হলো, সার্ককে রিভাইভ করতে হলে পাকিস্তান বাংলাদেশের একসাথে কাজ করার সুযোগ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।